সুচেতার শ্বশুরবাড়ি একেবারে ঝা চকচকে মার্বেল পাথরের প্যালেস। আর সেই বড়লোকের শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া এবং সেই শ্বশুরবাড়ির আলিশান রান্নাঘর নিয়ে সুচেতা ভীষণ পরিমাণে উৎসাহিত থাকে। তাই বিয়ের পরের দিন যখন সেই রান্নাঘরে প্রথম রান্নার অনুষ্ঠান পালন করতে যায়, তখন সেই রান্নাঘর দেখে ভীষণই অবাক হয়। কারণ এত সুন্দর রান্নাঘরে কোনো দিকে কোনো জিনিসপত্র নেই, অর্থাৎ মশলার কৌটো ফাঁকা, চালের ড্রাম ফাঁকা, আটার কৌটোতে সামান্য অল্প আটা পড়ে থাকে। সুচেতা ফ্রিজ খুলেও দেখে যে তাতেও কোনো রকমের খাবারের অবশিষ্ট নেই। সবেমাত্র বিয়ে বাড়ি গেল তো, তাই হয়তো শাশুড়ি মা কোনো রান্না বান্না করেনি, সেই জন্য কোনো খাবার দাবার বেঁচে নেই। তা না হলে এত বড় লোক শ্বশুর বাড়িতে রান্নাঘর এরকম শূন্য থাকে কখনো? চারিদিকে তো খাবার ছড়াছড়ি থাকার কথা। সুচেতা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। আর এমন সময় তার শাশুড়ি মা শান্তি দেবী সেখানে আসে। শাশুড়ি মা আসা মাত্রই নতুন বৌমা ভাবে হয়তো সে তাকে অনেক কিছু রান্না করতে বলবে, কিন্তু বিষয়টা হয়ে দাঁড়ায় পুরোপুরি ভাবে উল্টো। বৌমা, বিয়ে বাড়িতে অনেক খাওয়া দাওয়া হয়েছে, তাই বেকার আজকে রান্না বান্না করার কোনো দরকার নেই। আমরা এই বাড়িতে 5 জন সদস্য, তাই তুমি ঠিক গুনে গুনে 5টা রুটি করো, কেমন? আর কোনো তরকারি করতে লাগবে না। সে কি মা, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে বলে আজকে আপনারা কিছু খাবেন না? আর এরকম 5টা রুটি খেলে হয় নাকি? আমি তো একাই 5টা রুটি খেয়ে ফেলি, সুতরাং এরকম 5টা রুটিতে 5 জনের পেট ভরবে কি করে? ইস, ছি, এসব আবার কি কথা বলছো? নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো, আর প্রথম দিন থেকেই এরকম খাই খাই করতে নেই। আমরা বরাবরই এরকম অল্প খাবার খেতে অভ্যস্ত। তা নয়, ঠিক আছে, কিন্তু এরকম শুকনো শুকনো রুটি খাবেন কি করে? তার থেকে বরং আমি কিছু সবজি রান্না করে দিই, তাহলে রুটি খেতে সুবিধা হবে। না না, তুমি সবজি রান্না করবে কোথা থেকে? আমার ছেলে আর আমার স্বামী বাজারে যায় না, কারণ আমি ওদের বাজার থেকে সবজি নিয়ে আসতে বারণ করেছি। রুটি তৈরি করবে, ওটাই যথেষ্ট। পেট ভরা নিয়ে কথা, অত বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। এই বলে শান্তি দেবী রান্নাঘর থেকে চলে যায়। আর বৌমার একেবারে মাথায় হাত, কারণ সে তার বড়লোক শ্বশুরবাড়ি নিয়ে কত কিছুই না কল্পনা করে ফেলেছে। আর এখন সমস্ত কল্পনাতে জল পড়ে যায়। কল্পনার স্বামী মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সেখানে তাদের খাওয়া দাওয়া একেবারে গরিব মানুষদের থেকেও অধম। আর সেই বিষয় নিয়ে সুচেতা ভীষণই চিন্তিত হয়ে পড়ে। কি জানি কি দিয়ে খাবে এই রুটিগুলো? ফ্রিজ তো পুরো ফাঁকা, কোনো তরকারি নেই। আমার মনে হয় বিয়ে বাড়ির মাছ মাংস টিকিয়া কালিয়া বেঁচে আছে, সেজন্য হয়তো শাশুড়ি মা রেখে দিয়েছে, তাই দিয়েই রুটি খাওয়া হবে। এই ভেবে সুচেতা খাবার টেবিলে সকলের পাতে একটা করে রুটি পরিবেশন করতে শুরু করে। আর এমন সময় শান্তি দেবী সকলের প্লেটে 1 চামচ করে চিনি দিয়ে দেয়। আর সুচেতার স্বামী, শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং ননদ ওরকম চিনি দিয়ে রুটি খেতে শুরু করে। কিন্তু তাদেরকে এরকম চিনি দিয়ে রুটি খেতে দেখে সুচেতা ভীষণই অবাক হয়। এ কি, আপনারা এরকম চিনি দিয়ে রুটি খাচ্ছেন কেন? আর সুজয়, তুমি একটু অনলাইন থেকে কাঁচা সবজি নিয়ে এসে দিতে পারতে তো, আমি তাহলে সবার জন্য সবজি রান্না করে দিতাম। এরকম চিনি দিয়ে রুটি খাওয়া যায়? পাগল নাকি? এখন সবজির অনেক বাজার দর, পুরো আগুন ছোঁয়া দাম, তাই সবজি খাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আমাদের মতো চিনি দিয়ে রুটি খেয়ে নাও। সুজয়ের কথা শুনে সুচেতার কিছু বলার থাকে না। তার যেহেতু ভীষণ পরিমাণে খিদে পায়, তাই সেও চিনি দিয়ে রুটি খেতে শুরু করে। কিন্তু সেই চিনি দিয়ে অর্ধেক রুটি খেতে না খেতেই চিনি শেষ হয়ে যায়। আর সুচেতা যখন আরেক চামচ চিনি নিতে যাবে, এমন সময়, ওমা, ওই দেখো বৌদি আরেক চামচ চিনি খেয়ে ফেলছে। তাহলে তো আমাদের চিনির পরিমাণ কম হয়ে যাবে। আমাদের বাড়িতে মাপা চিনি থাকে, বৌদি যদি 1 চামচ চিনি বেশি খেয়ে নেয়, তাহলে আমরা তো আর চা খেতে পারবো না। কমলিকা এই কথা বললে শান্তি দেবী তার নতুন বৌমাকে আর চিনি খেতে দেয় না। ফলে সুচেতাকে কোনো মতে শুকনো রুটি খেয়ে টেবিল থেকে উঠে যেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন শ্বশুরবাড়ির এরকম খাওয়া দাওয়ার প্রতি কিপটামি দেখে সুচেতা মোটেই ব্যাপারটা মেনে নিতে পারে না। একদিন, মা, আজকে রাতের বেলা কি খাবেন? দুপুরবেলা আপনারা বললেন আপনাদের নাকি শরীর খারাপ, তাই আমাকে রান্না বান্না করতেও দিলেন না, আর নিজেরাও খেলেন না। আমাকেও তো খেতে দিলেন না কিছু, কিন্তু রাত্রিবেলা তো কিছু খেতে হবে, আমার ভীষণ খিদে পেয়েছে। উফ বাবা, একটা খাওনতে পরিবার থেকে মেয়ে নিয়ে এসেছি বটে, সারা দিন শুধু খাওয়া আর খাওয়া। রাত্রিবেলা কিছু খেতে লাগবে না, আমরা জল খেয়ে শুয়ে পড়বো, আমাদের পেট ভরে যাবে, আর তুমিও জল খেয়ে শুয়ে পড়ো। এমন কথা শুনি সুচেতা তার শাশুড়ি মায়ের উপর ভীষণ রেগে যায়। কারণ সারাদিন খাবার না খেয়ে থাকার পর রাত্রিবেলা এরকম জল খেয়ে শুয়ে পড়ার ব্যাপারটা মোটেই তার পছন্দ হয় না। তাই সে ঘরে গিয়ে সুজয়ের সঙ্গে ঝগড়া করতে লেগে পড়ে।
তুমি বিয়ের আগে আমাকে বলতেই পারতে যে তোমার পুরো পরিবার এরকম পেট মেরে থাকে, সারাদিন খাবার না খেয়ে থাকা যায়। বাইরে থেকে দেখতে তোমাদের ঘরবাড়ি একেবারে চাকন চিকন ফিল্ম সিটির মতো, আর তোমাদের কাছে কোনো টাকা পয়সার অভাব নেই, কিন্তু খাওয়ার সময় এরকম কিপটামি করো কেন? এত জোরে জোরে চিৎকার করছো কেন? আস্তে কথা বলো। আর শোনো, কম খেয়ে থাকলে বা না খেলে মানুষ মরে যায় না, বরং বেশি খেলেই মানুষ মরে যায়। তাই আমরা কম কম খাবার খেয়ে অভ্যস্ত। আমরা বড় লোক আর পকেটে অনেক টাকা আছে বলে যে খাওয়ার পেছনে হাজার হাজার টাকা খরচা করতে হবে তার তো কোনো মানে নেই। সুজয় এই কথা বললে সুচেতার আর কিছু বলার থাকে না, ফলে সেও জল খেয়ে শুয়ে পড়তে বাধ্য হয়। কারণ সে যে নিজের একার মতো কিছু রান্না বান্না করে খাবে তারও কোনো উপায় নেই, কারণ রান্নাঘর একেবারে ফাঁকা। এমনকি তার শ্বশুর বাড়ির লোকেরা সকালবেলা চা খাওয়ার সময় অর্ধেক বিস্কুট দিয়ে চা পান করে। আর এরকম কিপটামি সুচেতা এর আগে কখনো কোথাও দেখেনি। আর একদিন সুচেতা তার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। সুচেতা, তুমি পোলাও খেতে খুব ভালোবাসো তো? আর তার সাথে আলুর দম হলে কেমন হয়? পোলাও আর আলুর দম একেবারে জমে যাবে, বলো। শাশুড়ি মায়ের এমন কথা শুনে বৌমা একেবারে অবাক। বুড়ির হাঁটুর ব্যথা মাথায় উঠে গেল নাকি? আমার মনে হয় এই কিপটে বুড়ির নিঘাত পাগল হয়ে গেছে। যে কিনা জল খেয়ে আর চিড়ে খেয়ে দিন কাটিয়ে দেয়, তার মুখে এরকম পোলাও আলুর দম খাওয়ার কথা কি করে আসতে পারে? এমন সময় শান্তি দেবী তার বৌমাকে নিয়ে ডাক্তারখানার বাইরে বেরিয়ে আসে। আর তখন সুচেতা দেখে যে ডাক্তারখানার বাইরে একটা লম্বা লাইন দাঁড়িয়ে আছে, আর তার পাশেই গরিব লোকেদেরকে শালপাতাই করে পোলাও এবং আলুর দম বিতরণ করা হচ্ছে। আর এরকম ফ্রিতে পোলাও এবং আলুর দম পাওয়া যাচ্ছে দেখে শান্তি দেবী নিজের লোভ সামলাতে পারে না। তাই সে তার বৌমার সঙ্গে এরকম পোলাও এবং আলুর দম নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। মা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন আমি বুঝতে পারছি যে আপনি কেন পোলাও আলুর দম খাওয়ার কথা বলছিলেন। আপনার লজ্জা করে না এরকম গরিব মানুষদের খাবার খেয়ে নিতে? চুপ করো বৌমা, খাবার খাওয়ার দিকে আবার গরিব বড় লোকের কি আছে? ফ্রি ফান্ডে পোলাও আলুর দম পাচ্ছি, বাটি ভর্তি করে নিয়ে নাও। বাড়ি গিয়ে তাহলে আজকে আর রান্না বান্না করতে হবে না, সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। এই বলে শাশুড়ি মা তার বৌমাকে চুপ করিয়ে দেয়। আর এমন সময় ভিড় ঠেলাঠেলি করতে করতে যখন তাদের পোলাও আলুর দম নেওয়ার সময় আসে, তখন শান্তি দেবী একটা জোগাড় করা বাটি এগিয়ে দেয়। এই বাটিতে বেশি করে পোলাও আর আলুর দম দিন, ভালো করে ঠেসে ঠেসে দেবেন। বুঝতেই তো পারছেন গরিব মানুষ অনেক দিন ধরে কিচ্ছু খায়নি। আর আমার বৌমাকে দেখুন না, না খেয়ে খেয়ে ওর মুখটা কেমন শুকিয়ে গেছে। চুপ করুন তো মাসিমা, সব জানা আছে। গলায় দুজনে সোনার চেন পরে আছেন আর গরিব মানুষ বলছেন? ফ্রি ফান্ডে যে পোলাও আলুর দম খেতে চলে এসেছেন সেটা বলুন না। সবাই যে পরিমাণে পোলাও আর আলুর দম পাচ্ছে আপনারাও তাই পাবেন, বুঝেছেন? বিমল এরকম অপমান করে তাদের দুজনকে অল্প অল্প করে পোলাও আলুর দম দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর লজ্জায় সুচেতার মাথা একেবারে কাটা যায়, কিন্তু শান্তি দেবীর কোনো রকম লজ্জাবোধ নেই। আর তারা যখন পোলাও আলুর দম নিয়ে বাড়ি ফিরে যাবে এমন সময় বেশ কিছু গরিব মানুষ পোলাও এবং আলুর দম পায় না, কারণ ইতিমধ্যে খাবার শেষ হয়ে যায়। আমরা যদি পোলাও আলুর দম না নিতাম তাহলে ওই গরিব মানুষ দুটো আমাদের খাবারটা পেয়ে যেত। ওরা সত্যিই কতদিন কিছু খায়নি বলুন তো। আর আমরা এত বড়লোক হওয়া সত্ত্বেও এরকম চেয়ে চিনতে খাবার খাচ্ছি। ছি। শান্তি দেবী বৌমার কথা শুনেও না শোনার ভান করে বাড়িতে ফিরে আসে। আর তারা যখন টেবিলে বসে একসঙ্গে ফ্রি ফান্ডে পোলাও আলুর দম খাবে এমন সময়, এই পোলাও আলুর দম কিন্তু এক বেলাতেই খেয়ে শেষ করে দিলে হবে না। এক বাটি পোলাও আলুর দম বাঁচিয়ে রাখতে হবে, যাতে আমরা কালকে দুপুরে আবার লাঞ্চ করতে পারি। এই বলে শান্তি দেবী সকলের পাতে 1 চামচ করে পোলাও এবং আলুর দম পরিবেশন করে দেয়। আর এরকম 1 চামচ খাবার খেয়ে বৌমার পেটের কোনা পর্যন্ত ভরে না। অন্যদিকে শাশুড়ি মা সব খাবার আবার ফ্রিজে তুলে রেখে দেয়, কিন্তু তার শুধু একটাই চিন্তা হয়, বৌমা যাতে সব খাবার একাই খেয়ে না ফেলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন সুজয় অফিস থেকে বাড়িতে ফেরার সময় সবার জন্য কেবলমাত্র একটাই চকলেট নিয়ে আসে। কমলিকা, তোর দাদা কিন্তু একটাই চকলেট নিয়ে এসেছে। আর তোর বৌদির যা হাগুড়ে স্বভাব, তাই তোর বৌদির এই চকলেটটা খেয়ে নেওয়ার আগেই আমি আর তুই চকলেটটা খেয়ে শেষ করে ফেলি, চল। এই বলে মা এবং মেয়ে দুজনে মিলে সব চকলেট একাই খেয়ে নেয়, কিন্তু বৌমা কোনো অংশই পায় না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। আর প্রত্যেক দিন বড়লোক আলিশান শ্বশুর বাড়িতে খাবার প্রতি এরকম কিপটামি বাড়তেই থাকে। কিন্তু সুচেতা এরকম পেট কেটে কেটে খাবার খেয়ে আর থাকতে পারে না। তাই একদিন সুচেতা যখন নিজের জন্য বাজার করতে যাবে এমন সময়, বৌমা, কালকে রাত্রিবেলা চিড়ে আর বাতাসা খেয়ে এখনো পেট ভর্তি আছে, তাই তোমাকে আজকেও কিছু রান্না বান্না করতে হবে না। সে কি মা, আমি ভাবলাম আজকে বাজার থেকে একটু মাংস কিনে নিয়ে আসবো আর মাংস ভাত রান্না করব, আপনারা খাবেন না?
না না, খেপেছো নাকি? মাংস কিনে নিয়ে আসার কোনো দরকার নেই। মাংস খেলে আমাদের হজম হবে না। আজকে দুপুরবেলা বরঞ্চ সবাই মিলে মুড়ি আর বাতাসা খেয়ে নেব। হালকা মুড়ি খেলে পেট ভালো থাকবে। এই বলে শান্তিদেবী তার বৌমাকে কিছুতেই বাজারে যেতে দেয় না। তাই দুপুরবেলা সবাইকে হালকা মুড়ি এবং বাতাসা খেতে হয়। কিন্তু সুচিতার পক্ষে আর এরকম ভাবে খাওয়া দাওয়া করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সে কিছুতেই এরকম খাবার ছাড়া শ্বশুর বাড়িতে থাকতে চায় না। তাই মনে মনে সে ঠিক করে এবার সে নিজেই ভালো মতো রান্না বান্না করে খাবে, আর তা না হলে শ্বশুর বাড়ি ত্যাগ করবে। তাই একদিন সুচিতা তার পেটুক বোন মিমিকে বাড়িতে নিমন্ত্রণ করে। কিরে দিদি, তুই আমাকে যে নিমন্ত্রণ করলি, আমাকে খেতে দিবি না তুই? আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আর তুই তো ভালো করে জানিস খিদে পেলে আমি চেপে রাখতে পারি না, একেবারে পাগল হয়ে যাই। জানি রে মিমি, কিন্তু কি করব বল? তোর জন্য যখন রান্না বান্না করতে যাচ্ছি তখন আমার শাশুড়ি মা আমাকে বাজার করতে দেয়নি। ওরা খুব কিপটে রে। এত বড় লোক হয়েও ওদের বাড়িতে কোনো খাবার পাওয়া যায় না, সবসময় রান্নাঘর শূন্য থাকে। মিমি এমন কথা শুনে খুবই রেগে যায়, আর সে যেহেতু একটু পেটুক প্রকৃতির, তাই সে সঙ্গে সঙ্গে রেগে যায়। তবে রে, তোর শাশুড়ি মা এত বড়লোক হওয়া সত্ত্বেও ভালো ভালো খাবার রান্না করতে বারণ করেছে, কিন্তু আমার তো এখন খিদে পেয়েছে। তাহলে আমি তোর শাশুড়ি মায়ের ঘাড় মোটকে খাবো, আর তারপর তোর ননদের হাত পা খেয়ে নেব। দেখাচ্ছি মজা। মিমি এই কথা বললে সুচেতার শাশুড়ি মা এবং ননদ খুবই ভয় পেয়ে যায়, আর মিমি তাদের পেছনে দৌড়াতে শুরু করে। শান্তিদেবী এবং কমলিকা ভাবে যে সত্যি মিমি তাদেরকে গিলে খেয়ে নেবে, কিন্তু তারা বুঝতে পারে না যে মিমি শুধুমাত্র তাদেরকে জব্দ করার জন্যই সেখানে এসেছে। ওরে বাবারে, আমাকে ছেড়ে দাও, আমি কেঁদে বাঁচি। বৌমা, তোমার বোনকে বলো শান্ত হয়ে যেতে। আমি আর কখনো খাওয়া দাওয়া নিয়ে কিপটামি করব না। তোমার যখন যা ইচ্ছা হবে তুমি তাই খেতে পারো, আর তুমি তাই রান্না বান্না করতে পারো। এমনকি চাইলে তুমি পৃথিবী পর্যন্ত খেয়ে নিতে পারো। আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমাদেরকে ছেড়ে দাও। বৌদি, আমি সবেমাত্র হাতে ম্যানিকিওর করিয়ে এসেছি। তোমার বোন যদি এখন আমার হাত খেয়ে নেয়, আমি কি করব বলো? আমি তো হাত কাটা কার্তিক হয়ে ঘুরে বেড়াবো। প্লিজ আমাকে ছেড়ে দিতে বলো, আর তোমার যা ইচ্ছে তুমি তাই খেও। শাশুড়ি মা এবং ননদ এমন কথা বললে সুচেতা তার বোনকে থামতে বলে, আর মিমি তখনই তাদের পেছনে দৌড়ানো বন্ধ করে দেয়। আর এমন সময় কমলিকা এবং তার মা ভয়ের চোটে বৌমাকে কোনো কথা বলতে পারে না। আর সুচেতাকে শান্ত রাখার জন্য তারা প্রত্যেক দিন ভালো মন্দ বাজার করে নিয়ে আসে, আর সুচেতা ভালো ভালো খাবার রান্না করে খায়। সেদিনের পর থেকে সুচেতার শ্বশুরবাড়ির লোকেরা কখনোই খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের কিপটামি করে না। আর একদিন তারা মিমিকেও নিমন্ত্রণ করে ভালো ভালো খাবার খাওয়ায়। এভাবে সুচেতা সবার সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। রিম্পা তার বাবা এবং মায়ের সঙ্গে নৈনিতাল নামক এক এলাকায় বাস করত। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় রিম্পা তার পরিবারের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পায়। রিম্পা পড়াশোনাতেও খুবই ভালো ছিল। তাকে কখনো স্কুলে যাওয়ার কথা কিংবা পড়তে বসার কথা বলতে হতো না। কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে হাড় কাঁপানো কনকনে শীত পড়ার সাথে সাথে রিম্পার মধ্যে পরিবর্তন দেখা দেয়। অন্যান্য বছরের তুলনায় সেই অঞ্চলে এই বছর রেকর্ড ব্রেক করা শীত পড়েছিল। এমনকি ওই এলাকায় বরফ পড়াও শুরু হয়েছিল। রিম্পা এখন ক্লাস 7 এর স্টুডেন্ট ছিল। শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে রিম্পা এখন কিছুতেই স্কুলে যেতে চায় না। মা, আমি স্কুলে যাব না, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। দেখো, বাইরে আবার বরফ পড়ছে। আসলে রিম্পা যে ঠান্ডার মধ্যে স্কুলে যেতে চাইছিল না সেটা নয়, তার স্কুলে না যাওয়ার পেছনে অন্য একটা কারণ ছিল। আর সেটা হলো তাদের স্কুলে নতুন জয়েন করা ঋত্বিকা ম্যাডাম। ঋত্বিকা ম্যাডাম ভীষণই রাগী এবং নিষ্ঠুর প্রকৃতির একজন মহিলা ছিল। সে ছোট ছোট কারণে বাচ্চাদেরকে অনেক বড় বড় শাস্তি দিত, আর সেই কারণে বাচ্চারা তাকে বাঘের মতো ভয় পাওয়া শুরু করেছিল। তাদের মধ্যে রিম্পাও ছিল একজন। রিম্পা স্কুলে যেতে না চাইলেও তার মা তাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরেই তাদের ক্লাসের নতুন শিক্ষিকা ঋত্বিকা ম্যাডাম চলে আসে। সবাই শোনো, আমি তোমাদেরকে এখন ক্লাস ওয়ার্ক করতে দেব। তোমাদেরকে আমি কিছু প্রশ্ন লিখতে দেব। যারা যারা লিখতে পারবে না তাদেরকে আমি শাস্তি দেব। ঋত্বিকা ম্যাডামের কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সকলে খাতায় প্রশ্ন লিখতে শুরু করে। এই 5টা প্রশ্ন আমি তোমাদেরকে লিখতে দিলাম। এখনই 5 মিনিটের মধ্যে এই প্রশ্নগুলো আমাকে লিখে দাও। ভালো করে শোনো, মাত্র 5 মিনিট সময়। এই 5 মিনিটের মধ্যে যে যে লিখতে পারবে না তাদেরকে আমি কঠিন শাস্তি দেব। ম্যাডামের কথা শুনে রিম্পা তার সবচেয়ে কাছের বন্ধু রাজাকে বলে,
এই রাজা, ম্যাম তো কত কম সময় দিয়েছে, এত কম সময়ের মধ্যে এই উত্তরগুলো আমরা কিভাবে লিখবো বল? আমিও পারবো না, তুই তো জানিস আমার হাতের লেখা এমনিতেই স্লো। আর তাছাড়া এই ঠান্ডার মধ্যে আমার হাত একেবারে বরফের মতো জমে গেছে, আমি তো ঠিক করে পেনও ধরতে পারছি না, তাহলে লিখবো কিভাবে বল? ঋত্বিকা ম্যাডাম ভীষণই চালাকি করে ওই প্রশ্নগুলো স্টুডেন্টদেরকে লিখতে দিয়েছিল, যাতে কেউই এত কম সময়ের মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখতে না পারে। 5 মিনিট হয়ে গেছে, আর কেউ লিখবে না। সবাই খাতা নিয়ে এসো, দেখি তোমরা কে কেমন লিখেছো। ম্যাডামের কথা শুনে ক্লাসের বাচ্চারা ভয়ে ভয়ে খাতা নিয়ে ম্যাডামের টেবিলের সামনে এসে লাইন করে দাঁড়ায়। এই তো, আমি এটাই চেয়েছিলাম, তোমরা কেউ ঠিকঠাক উত্তর লিখতে পারোনি, সেই জন্য আমি তোমাদের ক্লাসের সবাইকে শাস্তি দেব। সবাই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি এখনই আসছি। এই বলে ঋত্বিকা ম্যাডাম বাইরে চলে যায়। কিছুক্ষণ পর ঋত্বিকা ম্যাডাম বাইরে থেকে অনেক অনেক বরফ নিয়ে চলে আসে। সে বেশি বেশি করে বরফ নিয়ে প্রত্যেক স্টুডেন্টের স্কুল ড্রেসের মধ্যে ভরে দেয়। এর ফলে ঠান্ডায় বাচ্চারা তিরিং বিরিং করে লাফাতে শুরু করে। এই, একদম লাফালাফি করবে না, আর মুখ থেকে কারোর যেন কোনো শব্দ না বেরোয়, না হলে আমি তোমাদের জামার মধ্যে আরো বেশি করে বরফ দিয়ে দেব, তখন তোমাদের আরো ঠান্ডা লাগবে। চুপচাপ দাঁড়াও, তোমাদেরকে শাস্তি পেতে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। এই কনকনে শীতের মধ্যে এমনিতেই সকল বাচ্চারা প্রচন্ড কষ্ট পাচ্ছিল, তার উপরে তাদের জামার মধ্যে বরফ দিয়ে দেওয়ার ফলে তারা কিছুতেই ঠান্ডা সহ্য করতে পারে না, তাই সকল বাচ্চারাই কান্নাকাটি করতে থাকে। ম্যাডাম, আমাদের খুব ঠান্ডা লাগছে, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন ম্যাডাম, আমাদের ড্রেসের মধ্যে থেকে বরফগুলো বের করে দিন, আমাদের খুব ঠান্ডা লাগছে, আমাদের তো ঠান্ডা লেগে শরীর খারাপ করবে। না, একদম চুপ করে দাঁড়াও, এটাই তোমাদের শাস্তি। সবাই কান খুলে শুনে নাও, আমি যে তোমাদেরকে এরকম শাস্তি দিচ্ছি এটা যেন ক্লাসের বাইরের কেউ না জানতে পারে, এমনকি তোমাদের বাবা মাও নয়। কেউ যদি জানতে পেরেছে তাহলে কিন্তু তোমাদের জন্য আরো কঠিন শাস্তি আছে। কিছুক্ষণ পরেই ঘন্টা পড়ে গেলে ঋত্বিকা ম্যাডাম সেখান থেকে চলে যায়। ক্লাসের বাচ্চাদেরকে ঠান্ডার মধ্যে এরকম শাস্তি দিতে পেরে ঋত্বিকা ম্যাডামের মন একেবারেই খুশ হয়ে যায়। অন্যদিকে বাচ্চাদের ড্রেসের মধ্যে বরফ গলে যাওয়ায় সবার ড্রেস ভিজে যায়। তাদের কাছে আর কোনো উপায় না থাকায় ওই ভিজে ড্রেস পরেই তাদেরকে বাকি ক্লাস করতে হয়। এর ফলে বাচ্চারা ঠান্ডায় অনেক বেশি কষ্ট পায়। এতক্ষণ ধরে ঠান্ডায় কষ্ট পাওয়ার ফলে বেশ কয়েকটা বাচ্চার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। সেরকমই রিম্পাও স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে প্রচন্ড পরিমাণে হাঁচি কাশি করতে থাকে। কিরে রিম্পা, তোর তো খুব ঠান্ডা লেগে গেছে, এখন কদিন স্কুলে যেতে হবে না, শরীরটা ঠিক হয়ে গেলে তারপর স্কুলে যাবি। এই শুনে রিম্পা খুবই খুশি হয়। 2-3 দিন স্কুলে না গিয়ে সে বাড়িতে খুবই মজা করে কাটায়, কিন্তু 2-3 দিন পর তাকে আবার স্কুলে যেতেই হয়। এই যে 3 দিন স্কুলে আসোনি কেন? কোথায় ছিলে তুমি 3 দিন? চুপ করে আছো কেন? কোথায় ছিলে 3 দিন? রিম্পা ম্যাডামের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, সেদিন ঠান্ডার মধ্যে শাস্তি পেয়ে না 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 সরি ম্যাডাম, ভুল বললাম। আসলে ম্যাডাম বরফ পড়ছে বলে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছিল, আমার খুব জ্বর এসেছিল আর সর্দিও হয়েছিল, সেই জন্য মা আমাকে কদিন স্কুলে আসতে দেয়নি। ও, তোমার খুব ঠান্ডা লেগে গিয়েছিল তাই না? ঠান্ডা লাগা কাকে বলে সেটা আমি তোমাকে আজকে দেখাবো। তোমার সাহস কি করে হয়? পরপর 3 দিন তুমি স্কুল কামাই করো, বাইরে বেরিয়ে এসো তুমি। ঋত্বিকা ম্যাডামের কথা শুনে নিজের জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। যাও, বাইরে থেকে একটা মোটা বরফের চাই তুলে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। ম্যাডামের কথা শুনে রিম্পা তাড়াতাড়ি করে বাইরে থেকে একটা বড় বরফের চাই তুলে নিয়ে আসে। রিম্পা মনে মনে ভাবে এটাই হয়তো তার শাস্তি, কিন্তু তার ধারণা একেবারেই ভুল ছিল, কারণ ঋত্বিকা ম্যাডাম তাকে আরো কঠিন শাস্তি দেবে বলে ঠিক করেছিল। এই বরফের টুকরোটা এখানে রাখো, আর তাড়াতাড়ি জুতা মোজা খুলে এই বরফের টুকরোর উপর দাঁড়িয়ে পড়ো। কি বললাম? তাড়াতাড়ি ওঠো ওঠো, না হলে কিন্তু এবার আমার হাত উঠে যাবে। এই শুনে রিম্পা তাড়াতাড়ি করে জুতা এবং মোজা খুলে বরফের চাইয়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ে। তার পায়ে প্রচন্ড ঠান্ডা লাগে বলে সে একভাবে কিছুতেই বরফের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। তার পা দুটো একেবারে অবশ হয়ে আসে। খুব কষ্ট করে কিছুক্ষণ বরফের উপর দাঁড়ানোর পর রিম্পা আর ঠান্ডা সহ্য করতে পারে না, তাই সে বরফ থেকে পা সরিয়ে নেয়। এই দেখে ঋত্বিকা ম্যাডাম খুব রেগে গিয়ে বেতের বাড়ি দিয়ে রিম্পার পায়ে আঘাত করতে থাকে। তাই রিম্পা আবার তাড়াতাড়ি করে বরফের চায়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ে।
ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই স্কুল কামাই করব না। আমার যতই শরীর খারাপ হোক না কেন, আমি রোজ স্কুলে আসব। আমি আর এই বরফের উপরে দাঁড়িয়ে থাকতে পারছি না ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এমন সময় ঘন্টা পড়ে গেলে রিম্পা সেই দিনের মতো বেঁচে যায়। কিন্তু বেশ অনেকক্ষণ ধরে বরফের উপর দাঁড়িয়ে থাকার কারণে রিম্পার আজকেও প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। এমনকি বাড়ি যেতে যেতে তার প্রচন্ড পরিমাণে জ্বর আসে। কিন্তু ঋত্বিকা ম্যাডামের ভয়ে পরের দিন রিম্পা সেই জ্বর নিয়েই আবার স্কুলে চলে যায়। এমন ভাবে সময় কাটতে থাকে। এভাবেই প্রত্যেক দিন তাদের ক্লাসের ঋত্বিকা ম্যাডাম ছাত্রছাত্রীদেরকে ঠান্ডার মধ্যে নানান রকমের শাস্তি দিয়েই থাকে। কখনো সে বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার জন্য ঠান্ডার মধ্যে ক্লাসরুমের ফ্যান চালিয়ে দেয়, আবার কখনো বাচ্চাদের গায়ে ঠান্ডা জলের ছিটা দেয়। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চারা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। রিম্পা, আমাদের ঋত্বিকা ম্যাম খুবই তাড়াতাড়ি করছেন। আমার মনে হয় এবার আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে জানানো দরকার। তা না হলে উনি আমাদেরকে শাস্তি দিয়ে দিয়ে কোনোদিন মেরেই ফেলবেন। তুই কি পাগল হয়ে গেছিস? রিম্পা ম্যাডাম ভীষণ চালাক। উনি যদি জানতে পারেন আমরা ওনার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছি, তাহলে উনি আমাদেরকে মেরে ফেলবেন। আর তাছাড়া প্রিন্সিপাল ম্যাডাম কোনো প্রমাণ ছাড়া আমাদের কথা বিশ্বাস করবেন কেন? রিম্পার কথা শুনে তার বন্ধু বান্ধবদের মন খারাপ হয়ে যায়। তারা কেউই বুঝতে পারে না কিভাবে ঋত্বিকা ম্যাডামের হাত থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু সেদিনই রিম্পা একটা দুর্দান্ত উপায় খুঁজে পায়। স্কুল ছুটির পর রিম্পা বাড়িতে এসে দেখে বিদেশ থেকে তার কাকু মদন ফিরে এসেছে। আর মদন রিম্পার জন্য এক খুবই সুন্দর বিদেশি পেন কিনে নিয়ে আসে। কি হলো রিম্পা, এই পেনটা তোমার পছন্দ হয়নি? এই পেনটা কোনো সাধারণ পেন নয়। এই পেনটা একটা ক্যামেরা লাগানো আছে, তাই তুমি এই পেন দিয়ে লেখার সাথে সাথে সবকিছু ভিডিও রেকর্ডও করতে পারবে। এবার তোমার পছন্দ হয়েছে তো? এই শুনে রিম্পার মাথায় একটি খুবই ভালো আইডিয়া আসে। পরের দিন রিম্পা সেই পেনটা নিয়ে স্কুলে চলে যায়। সে ওই পেনটা তার স্কুল ড্রেসের সামনের দিকে আটকে রাখে, যাতে করে সবকিছু সে ভিডিও রেকর্ডিং করতে পারে। আর সেদিন তাদের ঋত্বিকা ম্যাডাম নিষ্ঠুরতা সর্বশেষ পর্যায়ে পৌঁছে যায়। এই, তোমরা এক এক করে সবার টিফিন বক্স নিয়ে আমার কাছে এসো। তোমাদের সবার খাবার আজকে আমি খাবো। আর যার যার খাবারের স্বাদ আমার পছন্দ হবে না, তাদেরকে আমি পানিশমেন্ট দেব। ম্যাডামের কথা শুনে একে একে সমস্ত স্টুডেন্টরা টিফিন বক্স নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। ম্যাডাম একে একে সকলের টিফিন টেস্ট করে দেখে। আর যাদের টিফিন খেয়ে ম্যাডামের ভালো লাগে না, ম্যাডাম তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য স্কুলের বাইরে খেলার মাঠে নিয়ে যায়। তাদের মধ্যে রিম্পা, রাজা এবং আরো দু একজন ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোরা? চুপচাপ এই বরফে ঢাকা মাটির উপর শুয়ে পড়। দেখ, তোদের খুব ঠান্ডা লাগবে, খুব মজা পাবি তোরা, তাড়াতাড়ি শুয়ে পড়। এই বলে ঋত্বিকা ম্যাডাম তাদেরকে বরফ ঢাকা খেলার মাঠের উপর শুইয়ে দেয়। এর ফলে বাচ্চারা প্রচন্ড ঠান্ডা অনুভব করে। ঠান্ডা সহ্য করতে না পেরে তাদের মধ্যে দুজন অজ্ঞান হয়ে যায়। আর বাকি দুজনই খুবই জোরে জোরে কাশতে থাকে। তাদের কাশির আওয়াজ পেয়ে স্কুলের বাকি টিচাররাও সেখানে চলে আসে। তাদেরকে দেখে ঋত্বিকা ম্যাডাম নাটক করা শুরু করে দেয়। আপনারা এসেছেন, প্লিজ আমাকে হেল্প করুন। দেখুন না, এই বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে বরফ নিয়ে খেলা করছিল। বাচ্চাগুলো এত বোকা, বরফের উপর শুয়েছিল। আর দেখুন, দুজনে তো অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি এদেরকে হসপিটালে নিয়ে চলুন। ঋত্বিকা ম্যাডাম নিজেই অন্যান্য টিচারদের সহযোগিতায় রিম্পা এবং তার বন্ধুদেরকে হসপিটালে নিয়ে যায়। তাদের শারীরিক তাপমাত্রা অনেক বেশি কমে যাওয়ায় কয়েক ঘন্টা গরম ঘরের মধ্যে রাখার পরেই তাদের জ্ঞান ফিরে এলে রিম্পা এবং তার বন্ধুরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নিজেদের পরিবারের লোকজনকে সমস্ত সত্যি কথা বলে। কিন্তু ঋত্বিকা ম্যাডাম কিছুতেই নিজের অন্যায় স্বীকার করতে চায় না। আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বাচ্চাদের কথা বিশ্বাস করতে চায় না। তোমরা কি পাগল হয়ে গেছো? আপনারা কেউ এদের কথা বিশ্বাস করবেন না। এরা সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। আমি বাচ্চাদেরকে এত ভালোবাসি, আমি কি কখনো বাচ্চাদের উপর এরকম ভাবে অত্যাচার করতে পারি? ঠিক আছে, আপনারা সবাই এখনই প্রমাণ পেয়ে যাবেন। বাবা, তোমার ফোনটা দাও তো। রিম্পা তার বাবার মোবাইল ফোনের সঙ্গে সেই পেন কানেক্ট করে সকলকে ভিডিও রেকর্ডিং দেখিয়ে দেয়। এর ফলে ঋত্বিকা ম্যাডাম সকলের সামনে ধরা পড়ে যায়। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বাচ্চাদের গার্জেনরা ঋত্বিকা ম্যাডামের উপর প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায়। তারা সকলে মিলে ঋত্বিকা ম্যাডামকে পুলিশের হাতে তুলে দেয়। কোর্ট থেকে তার 6 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পরে জানা যায় ঋত্বিকা ম্যাডাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিল।
আর সেই কারণেই সে বাচ্চাদের উপর অত্যাচার করত। ঋত্বিকা ম্যাডামকে উচিত শাস্তি দিতে পেরে সমস্ত ছাত্রছাত্রীরা প্রচন্ড খুশি ছিল। তবে আজও ঋত্বিকা ম্যাডামের নাম শুনে তারা সকলে ভয়ে কেঁপে ওঠে।